কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শুক্রবার মধ্যরাতে শেষ হলেও বিমানবন্দরে রাতভর টিকিটের অপেক্ষায় ছিলেন শত শত কর্মী। দিনভর ভোগান্তিতে পড়েন তারা। বরাদ্দ 10টি সহ 12টি ফ্লাইটে কর্মী গেছে 1800-র বেশি। এদিকে হয়রানির অভিযোগে মালয়েশিয়ার 47 নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে দেশটির সরকার। এজেন্সিগুলোর প্রতারণার কারণে প্রায় 30,000 কর্মী আটকে গেল এ যাত্রায়। হাজারো মালয়েশিয়াগামী কর্মী শুক্রবার সকাল থেকেই ভিড় করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অভিযোগ, টিকিট পাইয়ে দিতে তাদের কাছ থেকে 3 গুণ পর্যন্ত টাকা বেশি নেওয়া হয়েছে। নির্ধারিত ফ্লাইট ছেড়ে যাওয়ার পরও সারারাত বিমানবন্দরে টিকিটের অপেক্ষা করেছেন অনেকে। আমরা আরো 30,000 করে বাড়তি দিছি, দেওয়ার পর আমাদেরকে রাত্রে 1টার সময় টিকিট দিছে। সকালে আসছি, এখানে এসে দেখি আমাদের টিকিটটা ক্যান্সেল করে দিছি। এয়ারলাইন্সের লোক বলতেছে আপনি যে দালালকে টাকা দিয়েছেন, যে এজেন্সিকে, ওই এজেন্সি আমার 10 জনের টাকা দেয় নাই, 10,60,000 টাকা দেয় নাই দেখে আপনাদের 10 জনের টিকিট আমি ক্যান্সেল করে যাচ্ছি সকালে। এজেন্সির প্রতারণার শিকার কোনো কর্মী 2বার টিকিট কিনলেও পাননি ফ্লাইট। শেষ সময়ে বিএমইটির ছাড়পত্রের জটিলতায় ফ্লাইট আটকে গেছে অনেকে। এই টিকিটটা নিয়ে আসছিলাম এয়ারপোর্টে আসার পরে আমার বিএমইটিটা যেহেতু দেখায় না অনলাইনে, এই জন্য আমাকে রিটার্ন করে দিছে। আমার টিকিটটা স্পয়েল হয়ে গেছে। আমরা মানুষ ভাই, আমাদের লাইভের একটা সমস্যা দাঁড়ায় গেছে এই জায়গায়। আমরা লাইভে কি করব আমরা ভেবে পাচ্ছি না। বাইরা জানায় প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেক আনএথিক্যাল এজেন্সি তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা টিকিট নিয়ে আসতেছি। এটা তো অ্যাড্রেস করতে হবে। আমরা সেদিন মন্ত্রণালয়ে মিটিং করেছি, যদি এরকম কেউ যেতে না পারে সেখান থেকে কখন যা আলোচনা করা যায়, টাকা পয়সা যদি কোথাও লেনদেন হয় এগুলো রিটার্ন দেওয়ার ব্যবস্থা করবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে অভিবাসন প্রক্রিয়ায় যে ফাঁকফোকর রয়ে গেছে সেটি পূরণ করা যাচ্ছে না। এ সুযোগটা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। একজন অভিবাসীকে কেন্দ্র করে আমি আসলে টাকা তৈরি করবো। এখন এখান থেকে তো মানে আমরা নিজেদেরকে বদলাতে না পারলে তো এই সেক্টরটার কোনোদিনও উন্নতি হবে না। সংকট সমাধানে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি কর্মীদের। মালয়েশিয়া যাওয়ার সময় বাড়ানোর দাবি তাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অব্যবস্থাপনা, নিয়োগে অনিয়ম ও অদক্ষ জনবলে ভেস্তে যাচ্ছে বিশ্বমানের হাসপাতাল তৈরির উদ্যোগ। শুরুর 1.5 বছরে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রয়োজনের বিপরীতে কর্মী চিকিৎসক নেওয়া হয়েছে মাত্র 13 ভাগ। পরিচালনায় মানা হচ্ছে না নিয়মকানুন, আর এতে অনিশ্চিত দক্ষিণ কোরিয়ান বিশেষজ্ঞদের প্রশিক্ষণও। এই অবস্থায় নতুন উপাচার্য বলছেন, প্রশ্ন ফাঁসের তদন্ত শেষেই আসবে বড় নিয়োগের ঘোষণা। বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল যাত্রা শুরুর 1.5 বছর পরও নেই রোগীর ভিড়, নেই চিরচেনা কোলাহল। 750 বেডের এই হাসপাতাল চালাতে লোক দরকার 2758, তবে নেওয়া হয়েছে মাত্র 376 জন। এ নিয়েও উঠেছে প্রশ্ন। বলা হচ্ছে বেশিরভাগ পদেই সুযোগ পেয়েছেন অদক্ষরা। ইভেনও যে নিয়োগও যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা কিছু জানতাম না। হঠাৎ করে একজন এসে বলে যে আমি প্রজেক্টে এসে নিয়োগ পাইছি। একটা দক্ষ জনবল ওখানে প্রথমেই দেওয়া উচিত ছিল, সেটা করা হয়নি। ওখানে রিক্রুটমেন্টগুলো করা হয়েছে ব্যক্তিগত ইন্টারেস্ট কিংবা মানে ব্যক্তিগত ইন্টারেস্টের জন্যই বেশি রিক্রুটমেন্ট করা হয়েছে। যে আমাদের এই ক্যাম্পাসের নিয়োগ বাণিজ্যের নামে একটা বিশাল দুর্নাম আছে। চিকিৎসক নিয়োগ থেকে আরেকজন চিকিৎসক পয়সা নেয়, এটি পৃথিবীতে সম্ভবত বাংলাদেশেই সম্ভব। কথা ছিল বিশেষায়িত সেবা দিতে কনসালটেন্ট পদে এখানে আসবেন দেশের সেরা চিকিৎসকেরা, অথচ শুরুতেই নেওয়া হয়েছে 44 জন মেডিকেল অফিসার। অভিযোগ উঠেছে একক ক্ষমতা বলে অ্যাডহক ভিত্তিতে তাদের নিয়োগ দিয়েছেন সাবেক উপাচার্য। এই মেডিকেল অফিসারদের বেশিরভাগই বিভিন্ন বেসরকারি মেডিকেল থেকে পাশ করা। এটার ব্যাপারে আমি করতে পারি, কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো এগুলো হয়তো বা এরা করে রাখবেন, এ ব্যাপারে কোনো মন্তব্য নেই আমার। পরিকল্পনায় ছিল এখানকার চিকিৎসকেরা বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। বিনিময়ে পদ অনুযায়ী মাসে বেতন পাবেন 2.5 থেকে 5 লাখ টাকা। চলবে কর্পোরেট ব্যবস্থাপনায়। 10 লাখ টাকা বেতনে আসবেন একজন প্রধান নির্বাহী। সেসব ভুলে গিয়ে চালানো হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের আদলে। ডেফিনেটলি নন প্র্যাকটিসিং করতে হবে। নন প্র্যাকটিসিং না করলে ডেভেলপড হবে না। এগুলো আমার ব্যক্তিগত আইডিয়া বলতেছি। এগুলো যেন সবগুলি অ্যাড্রেস করে
একটা আলাদা আইন করে দিতে হবে। দক্ষতা বাড়াতে প্রথম ধাপে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ পেয়েছেন 159 জন। অভিযোগ আছে অপ্রয়োজনেও সেখানে গেছেন অনেকে, ফিরে এসে যোগ দেননি কাজে। আর এসব অনিয়মে চিকিৎসক সহ 56 জন কোরীয় বিশেষজ্ঞের কাছে স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের বিশ্বমানের হাসপাতাল পরিচালনার যে প্রশিক্ষণ পাওয়ার কথা তা এখন প্রায় অনিশ্চিত। ডিপিপি এবং ফিজিবিলিটি স্টাডি যে রিকমেন্ডেশন আমরা ফলো করি নাই। আমরা যদি প্রথম থেকে এটা ফলো করতাম তাহলে এটা চালু হতো। এবং এটাতে কিন্তু কোরিয়ান গভর্নমেন্টও কিন্তু খুব হ্যাপি না। তারা বারবার চিঠি লিখেছে যে তোমরা এটাই করো, এই করো। এই অবস্থায় নতুন উপাচার্য বলছেন দক্ষ চিকিৎসক পেতে দরকার আলাদা বেতন কাঠামো, পরীক্ষা ছাড়া আর কোনো নিয়োগ হবে না। আমার কাছে যে সে এসে বলবে আর অ্যাডহকে একটা নিয়োগ পেয়ে যাবে, এই সিস্টেমে আমি কোনোদিন যাব না। কোনো পরীক্ষার সিস্টেম ছাড়া একজন আসলো এবং সে যদি এরকম হয়ে থাকে যে তার কোনো পরীক্ষা ছাড়াই একটা ইউনিভার্সিটিতে ঢুকে যাওয়া, এটা তো আমার মনে হয় যে সঠিক হচ্ছে না। স্বল্প সুদের ঋণে রাজধানীতে এমন আরও একটি হাসপাতাল করে দেওয়ার কথা দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের। তবে প্রথমটির নানা অব্যবস্থাপনায় আটকে গেছে সেই আয়োজন। দেশে দক্ষ ও মেধাবী চিকিৎসকের অভাব নেই, অভাব ছিল শুধু বিশ্বমানের চিকিৎসার সব আয়োজন থাকা একটি হাসপাতালের। আর এটি এখানে করতে চেয়েছে সরকার, কিন্তু কিছু মানুষের অসততা আর ভুল নীতির কারণে প্রশ্নের মুখে পড়েছে সরকারের অসাধারণ এই উদ্যোগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপাচার্য শিক্ষকদের দ্বন্দ্বে 1 মাস ধরে বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা নিয়ে উপাচার্যের আলোচনার চিঠি প্রত্যাখ্যান করেছে শিক্ষক সমিতি। এছাড়া সিন্ডিকেটের তদন্ত কমিটির প্রতিও জানিয়েছেন অনাস্থা। এমন জটিলতায় বিশ্ববিদ্যালয় কবে খুলবে, এই অনিশ্চয়তায় হতাশ শিক্ষার্থীরা। এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 7 দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি। তবে শেষমেশ তা উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে রূপ নেয়। এর জেরে 29 এপ্রিল থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচি শুরু করেন শিক্ষক সমিতির সদস্যরা। দুদিন পর সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। বন্ধের মধ্যেও উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এর মধ্যে উপাচার্য আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষক সমিতির নেতারা। যে ওনারা দায়িত্বশীল ভূমিকা নিয়েই এসে আমাদের সাথে আলাপ করেই আমরা দেখি যে আমরা খুলে দেওয়ার পরে আবার যেন ক্লাস বর্জন না হয়, খুলে দেওয়ার পরে আবার যেন হইহট্টগোল না হয়। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের পরামর্শ আপনার দরকার কি? বিশ্ববিদ্যালয়টা আপনি বন্ধ করে দিয়েছেন। তো সেই কারণে আমরা ওনার সাথে আলোচনা সারা দিয়ে আমরা যাইনি। এদিকে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও যে কোনো সময় ক্লাস পরীক্ষা শুরু হতে পারে এমন আশায় বিশ্ববিদ্যালয়ের 5টি হলে রয়ে গেছেন বেশিরভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে টিচার্সদের ঝামেলার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওরকমটা কখনো শুনি নাই। সেশন জটে পড়ার একটা সম্ভাবনা রয়েই গেছে। ঠিক আছে, আমরা এটা নিয়ে শঙ্কার মধ্যেই আছি বলা যায়। ক্লাস চললে পড়াশোনা যে স্পিরিটটা কাজ করে ওইটাও এখন পুরোপুরি হচ্ছে না। শিক্ষার্থীদের জিম্মি না করে আইনগতভাবে সমস্যা সমাধানের আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আন্দোলন করতে হবে কেন? আইনের শাসন তো আছে, এখনো দেশে আইনের শাসন তো কার্যকর। তো সেই জায়গা থেকে আমরা কেন সরে আসবো? আর শিক্ষার্থীদের কেন জিম্মি করা? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 6 অনুষদের 19 বিভাগে প্রায় 7,000 শিক্ষার্থী অধ্যয়নরত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাইয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা সহ কয়েকটি সমঝোতা সই ও চুক্তি হতে পারে। সূচি চূড়ান্ত করতে সোমবার বেইজিংয়ে বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট প্রকল্পের অগ্রগতির ওপর জোর দেওয়া হবে। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পর গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI এ যুক্ত হতে আগেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন। 2022 সালে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়। তবে তখন সরকার জানায় জাতীয় নির্বাচনের আগে কোনো জোটে যোগ দিতে চায় না ঢাকা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় আলোচনার টেবিলে উঠতে পারে GDI ও GSI ইস্যু। শীর্ষ পর্যায়ের এ সফরে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, সবুজ ও নিম্ন কার্বন উন্নয়ন এবং বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদীর জলীয় তথ্য সরবরাহ বিষয়ে ঢাকা বেইজিং সমঝোতা স্মারক সই হতে পারে।
সোমবার বেইজিংয়ে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচির পাশাপাশি চুক্তির বিষয় চূড়ান্ত করা হবে। তবে ন্যাচারালি ভিজিট হলে তো অনেক কিছু হতে হবে, এটা নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে বেইজিংয়ের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং। আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিদেশীয় উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেবে ঢাকা। চীন আমাদেরকে সহযোগিতা করছিল আমাদের যে পাইলট রিপ্যাট্রিয়েশন, তো সেটা যে এখন থমকে গেছে, সুতরাং চীনের যতটুকু লেভারেজ আছে উইথ দ্য মিয়ানমার গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য আরাকান আর্মি যদি থেকে থাকে, তাহলে সেইটা ব্যবহার করে যাতে ওই সিচুয়েশনটাকে তারা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে সেই রিকোয়েস্ট আমি করব, এবং তাদের কি প্ল্যান আছে সামনে সেটাও আমি জানার চেষ্টা করব। এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সহ চীনা অর্থায়নে আটকে থাকা প্রকল্প দ্রুত বাস্তবায়নেও জোর দেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেফতার হবেন কিনা দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করলে তা আদালত দেখবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বেনজির আহমেদের দেশত্যাগ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি তার জানা নেই। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি আলোচনায় সাবেক আইজিপি বেনজির আহমেদ। আদালতের নির্দেশে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি তদন্ত নেমেছে দুদক। পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও। শুক্রবার ধানমন্ডির কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, প্রভাবশালী যেই হোক কোনো ছাড় পাবেন না। এ সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির গ্রেপ্তার হবেন কিনা এ প্রশ্নের জবাবে জানান, দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, কিন্তু প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় দুর্নীতির আখড়া ছিল হাওয়া ভবন, কিন্তু বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশ্রয় দিয়েছে। বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল বলেও অভিযোগ কাদেরের। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার তামাশায় পরিণত করেছিল। এবং তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। বিশ্বের কোনো দেশে নিখুঁত গণতন্ত্র নেই এবং অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র ভালো বলেও দাবি করেন ওবায়দুল কাদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ৩ আসামির আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্তা রহমান। এর আগে ৮ দিনের রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়। পরে আবারও ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আদালত আবেদনের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ২৪ মে আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ভাই আর ভগ্নিপতি হত্যার প্রতিশোধ নিতে এমপি আজিমকে হত্যা করতে পারে আক্তারুজ্জামান শাহীন আর শিমুল ভূঁইয়া, এমন একটি কারণও বিবেচনায় রাখছেন গোয়েন্দারা। এছাড়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শ্রেণী সংগ্রামও হত্যার কারণ হতে পারে। বিশ্লেষকদের মতে আন্ডারগ্রাউন্ড সংগঠনগুলো তাদের ব্যবসায়িক বিরোধ বা রাজনৈতিক স্বার্থ হাসিলে আগেও এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এর লাল পতাকার শীর্ষ নেতা ছিলেন ডাক্তার মিজানুর রহমান টুটুল। তার নামে বৃহত্তর রাজশাহী ও পাবনা সহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় হত্যাসহ ২ শতাধিক মামলা ছিল। ২০০৮ সালের নওগাঁর রানীনগর উপজেলার কালীগ্রাম ঈদগাহ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন লাল পতাকা নেতা ডাক্তার টুটুল ওরফে দাদাভাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র শিমুল ভূঁইয়া 1986 সালে টুটুলের মাধ্যমে পার্টিতে যুক্ত হন। টুটুল ছিলেন শিমুলের ভগ্নিপতি। আবার এমপি আজিম হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন টুটুলের আপন চাচাতো ভাই। টুটুল হত্যার জন্য এমপি আজিমকে দায়ী করে আসছিল লাল পতাকার নেতারা। এসব কারণে এমপি আজিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ গোয়েন্দাদের। হত্যার পর নৃশংসতার ঘটনাও হতে পারে পারিবারিক প্রতিশোধ। শিমুলের বোন বিয়ে দিচ্ছে আবার শাহীনের ভাইয়ের কাছে। শাহীনের ভাইও কিন্তু এই যে পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা ছিল, সেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তো আমার কথা হলো যে এই কারণে শাহীনের সাথে শিমুলের একটা সম্পর্ক আছে। শাহীন যেমন তার ভাইকে হারিয়েছে, আবার শিমুলও তার বোন জামাইকে হারিয়েছে। তো দুইজনের আবার যে একটা ইন্টারেস্ট এখানে যে তার ভাই এবং তার বোন জামাই একজনই মারা গেছে। শিমুল ভূঁইয়া অন্তত 5টি হত্যা মামলায় বিভিন্ন সময়ে কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে আবারও হত্যায় অংশ নিয়েছেন। তার মতো দাগী অপরাধীরা কিভাবে ভিন্ন নামে পাসপোর্ট পায়, এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। এই ধরনের একটা ডিলিংসে সেখানে যখন আমাদের তাদের মধ্যে ডিলিংসের যে প্রপার ডিলিংসটা হচ্ছে না, সেখানে নানা পার্সোনাল, পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল যে কোনো ইস্যু নিয়েই কেওয়াস হলে সেটার একটা রিফ্লেকশন বা আউটকাম আমাদের এমপি আনার হত্যা হতেই পারে। কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে শিমুল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই ধারা। তখন তিস্তা ধরেও নামতে পারে উজানের ঢল। তাতে অবনতি হতে পারে পরিস্থিতির। এদিকে সিলেটে বড় বন্যার ঝুঁকি দেখছে না পূর্বাভাস কেন্দ্র। তবে উত্তরে তিস্তা অববাহিকা নিয়ে তারা শঙ্কিত। বৃষ্টি কমায় পিয়াইন খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে। তবে সুরমা কুশিয়ারার উন্নতিতে লাগবে আরও কয়েকদিন। তাই উজানের ঢলে সিলেটের বন্যাকে বড় করে দেখছে না পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে স্থানীয়ভাবে বৃষ্টি কমেছে, ভারতের চেরাপুঞ্জিতেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তাই সিলেটে বড় বন্যার ঝুঁকি কম। দেশের উত্তর পূর্বাঞ্চলে যে নদীর পানি বৃদ্ধির যে প্রবণতা ছিল সেটি কিছুটা স্থিমিত হয়ে আসতে পারে এবং একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে এবং আগামী 48 ঘন্টায় পানি কিছুটা হ্রাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে যে সিলেট জেলার যে বিদ্যমান বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আগামী 24 থেকে 48 ঘন্টায় উন্নতি লাভ করতে পারে। তবে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। রংপুরের কাউনিয়া গঙ্গাচড়ায় ভাঙছে নদী। উজানে সিকিম, আসাম, জলপাইগুড়িতে ভারী বর্ষণের আভাস দিচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর। বিশেষভাবে সতর্ক করা হয়েছে সিকিমকে। অন্যদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। সিলেট, রংপুর এই অঞ্চলগুলোতেই না, এর বাইরে ভারতের যে উত্তরের লাগোয়া অংশগুলো আছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি আছে, যার ফলে এই বৃষ্টিপাতটাই কিন্তু বাংলাদেশে এর ফ্লোটা প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের উত্তরাংশে যে ভারতের লাগোয়া অংশ, এই অংশগুলোতে বৃষ্টিপাত আরও 7-8 দিন অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের প্রভাবে উজানের ঢল রোববার নাগাদ তিস্তা ধরে ভাটিতে চলে আসার শঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। তেমন হলে নাজুক হতে পারে পরিস্থিতি। দেশের উজানে ভারতের আসাম এবং সিকিম অংশে বৃষ্টিপাত প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টাতেও ভারতের আসাম, সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর ফলে তিস্তা নদীর পানির বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানাচ্ছে 3রা জুন পর্যন্ত উত্তরের ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বাড়ার ধারা অব্যাহত থাকবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সুরমা কুশিয়ারার পানি তো এখনো বিপদসীমার উপরে। বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? দেখুন, অন্যান্য যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি কিন্তু এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের যে 7টি উপজেলা প্লাবিত হয়েছিল এবং আকস্মিক যে বন্যার উদ্ভব হয়েছিল, সেই উপজেলাগুলোর যারা আশ্রয়কেন্দ্রে বন্যা দুর্গতরা যারা স্থান নিয়েছিলেন তাদের মধ্যেও অনেকেই কিন্তু আসলে তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। স্থানীয় যারা প্রশাসন রয়েছে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন।
তবে আসলে এখন নতুন করে একটি শঙ্কার আসলে জায়গা তৈরি হয়েছে যে সিলেট নগরীতে কিন্তু এই মুহূর্তে আসলে অনেক যে নিম্নাঞ্চলগুলো রয়েছে নগরী সেগুলো কিন্তু এখন কিন্তু আসলে অনেকটাই তলিয়ে গেছে বলা যায় এবং সিলেট নগরীর বিশেষ করে তালতলা, উপশহর, যতরপুর, মাসিমপুর এই এলাকাগুলো আসলে অনেকটাই তলিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং এর প্রধানতম কারণ হিসাবে স্থানীয় কিংবা অন্যান্য যারা রয়েছে সংশ্লিষ্ট তারা আমাদেরকে যেটি বলছেন যে সিলেটের যে সুরমা নদীর পানি এবং কুশিয়ারার পানি এটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নগরীর তে যে আসলে নালা কিংবা ছড়া যেগুলো বয়ে চলেছে সেগুলোর পানি কিন্তু আলটিমেটলি গিয়ে নদীতে পড়ার কথা, কিন্তু সেই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদীর পানি উপচে এসে কিন্তু আসলে এই যে নগরী এলাকাগুলোতে পড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং অনেক ক্ষেত্রে আমরা সেই এলাকাগুলোতে গিয়ে দেখতে পেরেছি আসলে অনেকের বাড়িঘরে কিন্তু আসলে পানি ঢুকেছে এবং এতে করে এবং এই যে পানিগুলো সেইগুলো কিন্তু আসলে খুব দুর্গন্ধযুক্ত এবং এগুলো আসলে নালা নর্দমার যে পানি সেগুলো কিন্তু বাড়িঘরে ঢুকতে শুরু করেছে এবং তারা বলছেন এতে করে কিন্তু পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেটির একটি শঙ্কা রয়েছে, পাশাপাশি তাদের যে জিনিসপত্রের ক্ষয়ক্ষতি সেটিও কিন্তু হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে সিলেট সিটি কর্পোরেশন থেকে কিন্তু গতকালকে থেকেই আসলে যারা এভাবে পানিবন্দী হয়েছেন তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট থেকে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে। এ সময় পর্যটক প্রবেশ ও সাধারণ মানুষের চলাচল সহ নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। বনরক্ষক মিহির কুমার দো জানান, জুন থেকে আগস্ট 3 মাস সুন্দরবনের নদী খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এছাড়া এই সময় বন্যপ্রাণীরও প্রজনন মৌসুম। 3 মাস বনে পর্যটক ও জেলেরা না গেলে বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী নিরুপদ্রব থাকবে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের প্রাণী ও জীববৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে তাও দ্রুত কাটিয়ে ওঠা যাবে বলে আশা বন কর্মকর্তাদের। ঘূর্ণিঝড় রিমালে ব্যাপক ক্ষতি হয়েছে চিংড়ি ঘেরে। জলোচ্ছ্বাসে চিংড়ির ঘেরগুলো প্লাবিত হয় সর্বশান্ত হাজার হাজার চাষি। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। ঘূর্ণিঝড় রিমালের সময় জলোচ্ছ্বাস জলের পানির তোড়ে ভেঙেছে বেড়িবাঁধ। পানিতে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। প্রবল স্রোত আর ভারী বৃষ্টিতে ভেসে গেছে চিংড়ির ঘের। খুলনার কয়রা, পাইকগাছা, দাকুব সহ 9 উপজেলায় পানিতে তলিয়ে গেছে ৯,১১৫টি গলদা ও বাগদা চিংড়ির ঘের। ভেসে গেছে ৩,৬০০ পুকুরের মাছ। এতে মাথায় হাত পড়েছে জেলার ১৪,০০০-এর বেশি চাষির। চিংড়ির চাষ, বাগদার চাষ ছিল, তাতে ভোর নাগাদ পানিতে সব ডুবে ভীষণ ক্ষতি হয়ে গেছে। জলোচ্ছ্বাসে বাগেরহাটের ৪০,০০০ চিংড়ি ঘের ভেসে গেছে। ১০০ কোটি টাকার বেশি ক্ষতির কথা জানিয়েছেন চাষিরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে চেয়েছেন সহযোগিতা। 8 একর জমির পর ঘের করি, আমার 14 লক্ষ টাকার মতন আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এমন সময়টা ভেঙে গেছে যে আমরা মাছ তুলতে পারিনি। সমস্ত মাছগুলো হয়তো বের হয়ে গেছে, ঘেরে কোনো মাছ নাই। মৎস্য বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে, এজন্য তালিকা করা হচ্ছে। প্রতি বছরই যে ঘূর্ণিঝড়গুলো আসছে এবং বাঁধ ভেঙে যাচ্ছে, আমাদের যে কার্যক্রমগুলো হচ্ছে এই কার্যক্রমগুলো যাতে চাষি লাক্সই প্রযুক্তিতে মাছ চাষ করে সে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য কিন্তু মৎস্য অধিদপ্তর সবসময় চাষিদের পাশে আছে, চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করেছে ক্ষতিগ্রস্ত চাষিদের, এবং ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। মোট রপ্তানির 40% চিংড়ি উৎপাদন হয় বাগেরহাটে আর 30% খুলনায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, ক্ষতি কাটিয়ে উঠতে চাষিদের সহায়তার উদ্যোগের আশ্বাস পাওয়া গেছে, কি ধরনের সহায়তা তারা পাচ্ছেন?
দেখুন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, বাগেরহাট উপকূলীয় এই জেলাতে কিন্তু চিংড়ি চাষের কিন্তু 70 থেকে 80% মানুষ কিন্তু এই চিংড়ি চাষের সাথে জড়িত। তো এই ক্ষেত্রে হচ্ছে সম্প্রতি যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের যে জলোচ্ছ্বাস হয়েছে, জলোচ্ছ্বাসে কিন্তু বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আপনি জানেন বাগেরহাট জেলাতে আপনার প্রায় 74,000 চিংড়ি চাষি রয়েছে। তো এই চিংড়ি চাষির 74,000-এর ভেতরে কিন্তু আপনার 40,000 ঘের কিন্তু আমাদের এই জলোচ্ছ্বাসে কিন্তু ভেসে গেছে। এই ভেসে যাওয়ায় কিন্তু এখানে চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে এবং বিভিন্ন লোকের কাছ থেকে কিন্তু ধার করা রয়েছে টাকা। এই টাকা কিন্তু তারা পরিশোধ করা এখন কিন্তু কঠিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে এখন যদি সরকারের থেকে যদি সহযোগিতা তাদের না করা হয়, তাহলে কিন্তু তাদের যে এই যে সামনে যে মৌসুম রয়েছে, এই মৌসুমে কিন্তু তাদের হাতে কিন্তু এখন যে নতুন করে মাছ ছাড়বে সেই টাকা কিন্তু তাদের হাতে নেই। তো তারা বলছে যে সরকার যদি আমাদের এখন সহজ শর্তে ঋণ দেয় তাহলে কিন্তু আমাদের উপকার হবে। তা সেক্ষেত্রে আমি কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে। তারা যেমনটি বলেছে যে তারা এই যে বাগেরহাটে যে 40,000 চিংড়ি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কিন্তু তারা একটা তালিকা করে তাদের যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরে তারা ইতিমধ্যে সেই তালিকা তৈরি করে প্রেরণ করেছে। তারা বলছে যে আমি এ বিষয়ে কথা বলেছিলাম, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে বাগেরহাটে যে চিংড়ি চাষি রয়েছে তাদেরকে যাতে আর্থিক সহায়তা করা যায় সেজন্য কিন্তু তারা সরকারের সাথে আলোচনা করবে এবং তারা মন্ত্রণালয় পর্যন্ত কথা বলতে চেয়েছে। তো আপনাকে বলতে চাই যে এখানে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এই এলাকা কিন্তু এখানে যারা মৎস্য চাষ করে তারা কিন্তু এখানে এত পানি উঠছিল যে এই পানি কিন্তু তারা আগে কখনো দেখে নাই। যে 30-35 বছর ধরে তারা এখানে ঘের করছে, কিন্তু এখানে কিন্তু আগে এই পরিমাণ পানি ওঠে না। এবার এই এলাকা কিন্তু বিস্তীর্ণ এলাকা, চারিদিকে দেখবেন তাকালে সবখানে কিন্তু ঘের আর ঘের। তো এই ঘের কিন্তু ভেসে যে তাদের কিন্তু চরম ক্ষতি হয়েছে এবং তারা বলছে যে এইখানে যদি সরকার সহযোগিতা না করে তাহলে কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানো খুব কঠিন হয়ে যাবে। তো তারা বলছে যে সরকার যেন আমাদের এই বিষয়ের মানে এই খাত থেকে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেইটার জন্যই কিন্তু তারা কথা বলছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, বাগেরহাটের যে মোট রপ্তানি 40% কিন্তু বাগেরহাট থেকে আসে। তো এই বাগেরহাটে যদি আপনার এই খাতে যদি সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু চাষিদের ঘুরে দাঁড়ানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী অদীপ কুমার ঘটক। আগের রুটিনে 30শে জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে ঘূর্ণিঝড় ও বন্যার কারণে পরীক্ষা পেছানোর মিথ্যা তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানালো 30শে জুন থেকে আগের রুটিন অনুযায়ী হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দিনের পর দিন ঘুরেও পেনশনের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষকেরা। এখনো ঝুলে আছে 40,000 শিক্ষকের আবেদন। 6,500 কোটি টাকার ঘাটতিতেই এই সংকট কাটছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংকট কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা চাকরি শেষে অবসর ভাতা এবং কল্যাণ ভাতা পান। এখন পর্যন্ত অবসর সুবিধা বোর্ডে 40,000 শিক্ষকের আবেদন জমা পড়ে আছে, আর কল্যাণ ট্রাস্টে আছে 20,000 শিক্ষকের আবেদন। সেই সঙ্গে প্রতি মাসে 2,000-এর মতো আবেদন নতুন করে জমা পড়ছে। চাকরি শেষ হওয়ার 3 থেকে 4 বছর পার হলেও শিক্ষকরা অবসরের টাকা পাচ্ছেন না। চাকরির পরে নগদ টাকা পেতাম, আর টোটালের টাকা স্টপ। আমরা তো বেসরকারি। কষ্টর মধ্যে আজকে 3বার আইলাম এই অফিসে, এই অবসরে খালি কথা পাবেন। অসুস্থ হওয়ার পরও পাওয়া যায় না এই টাকা, এমনকি অনেকে টাকা না পেয়েই মৃত্যুবরণ করছেন। দিনাজপুর থেকে আসতে যেতে যে ভোগান্তি চলতেছে, তারপর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমাদের। এদিকে অর্থ সংকটে শিক্ষকদের এই ভোগান্তি শেষই হচ্ছে না। এখন পর্যন্ত কল্যাণ ট্রাস্টে 2,500 কোটি টাকা ঘাটতি রয়েছে, আর অবসর সুবিধা বোর্ডে 4,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। এই টাকাটা যদি গভর্নমেন্ট আমাদেরকে দেয়, আপনি তো কথা বললেন, আমরা 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা চাই আমার শিক্ষকরা শেষ জীবনের টাকাটা তারা চাকরি শেষে পেয়ে যান।
পেতে হলে এই সাপোর্টটা গভর্নমেন্ট দিতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকেও এই সংকট নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এই সংকট কাটাতে স্থায়ী সমাধানের জন্য একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। আগামী অর্থ বছরেও আমরা একটা ভালো পরিমাণ টাকা পাবো বলে আমরা আশা করছি। ইতিমধ্যে শিক্ষা সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির মিটিং 3টি হয়েছে আমাদের এজেন্ডা দিয়ে। এদিকে অবসর ও কল্যাণ তহবিলের ঘাটতি পূরণে একদিকে যেমন শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, অন্যদিকে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান শিক্ষকদের। মানসম্মত শিক্ষা নিশ্চিতের মূল কারিগর শিক্ষকরা, আর বছরের পর বছর ধরে অবসর ভাতা পাওয়া নিয়ে শিক্ষকদের জটিলতা কাটছে না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট দূরে স্থায়ী পদক্ষেপ না নিলে যোগ্যরা শিক্ষক হতে চাইবে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। রাখা হচ্ছে 1,20,000 কোটি টাকার বেশি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, অর্থনীতি গতিশীল রাখতেই সরকারের এমন সিদ্ধান্ত। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা ও ভর্তুকির অর্থ ধনীদের পকেটেই বেশি যাচ্ছে। চলতি অর্থবছর ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রাখা হয় 1,10,672 কোটি টাকা। আসন্ন বাজেটে যা বেড়ে হচ্ছে 1,20,585 কোটি টাকা। সর্বোচ্চ 40,000 কোটি টাকা ভর্তুকি থাকছে বিদ্যুৎ খাতে। এলএনজি আমদানিতে ভর্তুকি 7,000 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি না বাড়লেও সামনে বাজেটে সরকারি চাকরিজীবীদের রেশনের খাদ্যে ভর্তুকি বেড়ে হচ্ছে 7,360 কোটি টাকা। ভর্তুকি মূল্যে টিসিবি এবং ওএমএস এর নিত্যপণ্য বিক্রিতে বরাদ্দ থাকছে 19,000 কোটি টাকা। ঋণদাতা সংস্থা আইএমএফ এর পরামর্শ পাশ কাটিয়েই বাড়ানো হচ্ছে ভর্তুকি। ভর্তুকি প্রণোদনা এটা তো অর্থনীতিকে অনেক ক্ষেত্রেই চাঙ্গা রাখবার জন্য, বা আইএমএফ প্রত্যেকটা দেশের এক অবস্থানে যে দেখে তা নয়, একভাবে তারা দেখে আর আমাদের দেখতে হয় আরেকভাবে। তাদের সব কথায় আমরা মেনে নিয়ে আমরা আমাদের ইকোনমিকে সচল রাখতে পারবো না। রপ্তানি খাতে প্রণোদনা 8,000 কোটি টাকা থেকে কমে হচ্ছে 7,825 কোটি টাকা। এলডিসি উত্তরণকে মাথায় রেখে রপ্তানিতে প্রণোদনা কমানোর পক্ষে অর্থনীতিবিদরাও। তবে তারা বলছেন, বিদ্যুতে ভর্তুকির সুবিধা পাচ্ছে উৎপাদকরা। এই ক্যাপাসিটি পেমেন্টের নামে যে সাবসিডি গেছে তাতে ধনী আরও ধনী হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, বিদ্যুতের গ্রাহক, ব্যবসায়ী যারা বিদ্যুৎ এবং গ্যাসের গ্রাহক, তাদের উপর এসে কিন্তু এই সাবসিডির বোঝা এখন পড়েছে। তাহলে সাবসিডি জনগণের লেভেলে না কমিয়ে সাবসিডি যেখানে কমানো উচিত, যেমন ক্যাপাসিটি পেমেন্টের মতো জায়গা রিভিউ করে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত। আসছে বাজেটে সরকারি বেসরকারি হাসপাতাল, এনজিও, গবেষণা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি থাকছে 12,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে অনলাইন পেজ খুলে ইলিশ বিক্রির নামে প্রতারণা করছে একাধিক চক্র। ক্রেতারা বিকাশ বা নগদে টাকা পাঠানোর পর পাচ্ছেন না ইলিশ। প্রতারিত হচ্ছেন ক্রেতারা, সুনাম নষ্ট হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদের। প্রতারক চক্রকে রুখতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। আমি অর্ডার করেছি তাদের কাছ থেকে এবং আমিও দেখেছি তাদের গুণগত মান এবং তারা খুবই কোয়ালিটি সম্পন্ন। এবং ভুয়া অনলাইন পেজ খুলে মডেলদের নকল ভিডিও বার্তা, লোভনীয় অফারে ক্রেতা আকৃষ্ট করে বিক্রি করা হচ্ছে চাঁদপুরের ইলিশ। দরদামের পর বিকাশে অগ্রিম লেনদেন করে অর্ডার নিশ্চিতের পর সেই মোবাইল নম্বরটি ব্লক করে দিচ্ছে প্রতারক চক্র। এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছে দেশ বিদেশের অনেক ক্রেতা। তবে ইলিশের প্রকৃত ব্যবসায়ীরা জানান, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চাঁদপুরের ইলিশ বিক্রি করা হয়। তো মাছঘাটে আসার পর এমন একটা সিচুয়েশন যে আমি 114 নম্বর দোকান কোনটা, এখানে কেউই সেভাবে বলতে পারে না। যারা প্রতারণা করে তারা মানুষকে ধোঁকা দিয়ে আমাদের যে ব্যবসা হচ্ছে, আমাদের যে অরিজিনাল ব্যবসায়ী যারা আমাদের ক্ষতিগ্রস্ত করতেছে। ফ্রি বুস্টিং করে মানে বিভিন্ন অফার দেয়, 1 কেজি মাছ 500 টাকা বা 2 কেজি মাছ 1000 টাকা। ক্রেতাদের স্বার্থ রক্ষায় অনলাইন বিক্রেতাদের তথ্য যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এই বিষয়ে আমরা গত বছর জেলা পুলিশের সাথে আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি আমরা কাজ করেছি। আমরা আমাদের যে এখানে অনলাইন ব্যবসায়ী আছে, আমরা আমাদের সমিতির পক্ষ থেকে তাদেরকে তালিকাভুক্ত করেছি এবং
একজন সদস্যের রেফারেন্স নিয়ে তাদেরকে ব্যবসা করার আমরা অনুমতি দিয়েছি। প্রতারণা ঠেকাতে চাঁদপুরের পুলিশ সুপারের ভেরিফাইড পেজে প্রকৃত প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া হয়েছে। অনলাইনে আসলে আপনারা যাচাই না করে আপনারা ইলিশ মাছ কিনতে যাবেন না। আর আমরা যে লিস্টগুলো দিয়েছি চাঁদপুর অঞ্চল থেকে, চাঁদপুরের পুলিশ সুপার স্যার ভেরিফাইড যে 40টা বা 41টা প্রতিষ্ঠানের নাম দিয়েছে, সেখান থেকে কিনলে আপনারা প্রতারিত হবেন না বলে আমরা আশা করি। চাঁদপুর মাছঘাট থেকে প্রতিদিন অনলাইনে 300 থেকে 600 মণ পর্যন্ত ইলিশ ডেলিভারি দিচ্ছে ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, অনলাইনে এমন প্রতারণা বাড়ার কারণ হিসেবে কি বলছে পুলিশ, আর ক্রেতারা কি কোনো ধরনের আইনি সহায়তা পাচ্ছেন? চাঁদপুরে ইলিশের বাড়ি চাঁদপুরে, এখানে কিন্তু ইলিশে যে অবতরণ কেন্দ্র রয়েছে, যে মাছঘাট রয়েছে, এখানে ক্রেতারা সরাসরি মাছ কেনার পাশাপাশি কিন্তু ক্রেতারা অনলাইনে মাছ কিনতে পারে। এই অনলাইনে মাছ কেনার জন্য যে এখানে যে অনলাইন ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু তাদের ভেরিফাই যে তাদের পেজ থেকে তারা বিভিন্ন মডেলদেরকে নিয়ে কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে। আর সেই বিজ্ঞাপনগুলোকে আবার ডাউনলোড করে আবার অন্যরা প্রতারক চক্ররা সেগুলোকে আবারও বুস্টিং করে, এবং সেই বুস্টিং করে কিন্তু যারা দেশ বিদেশের ক্রেতা রয়েছেন তারা প্রতারিত হচ্ছেন। সেই বিষয়ে কিন্তু এই যে বৈধ ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আইনের আশ্রয় নিচ্ছেন, তাদের পেজগুলোকে নকল করে যারা এই অনলাইনে ইলিশ মাছ বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। ক্রেতারাও কিন্তু সরাসরি এসে ভোক্তা অধিকার অথবা থানা পুলিশ অথবা যে সরাসরি মাছঘাটে এসে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি এমন অভিযোগের কিন্তু অনেকগুলো অভিযোগ জমা হয়েছে জেলা পুলিশ সুপার সহ চাঁদপুর সদর থানা পুলিশের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন এবং ভোক্তা অধিকার সহ জেলা প্রশাসক এবং মৎস্য অবতরণ কেন্দ্রের যে বণিক সমিতি রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু যারা বৈধভাবে অনলাইনে ইলিশ বিক্রি করছেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকার প্রেক্ষিতে পুলিশ প্রশাসন থেকে সেই তালিকাগুলো ফোন নাম্বার সহ তাদের ভেরিফাইড পেজে প্রকাশ করা হচ্ছে। ওই পেজের বাইরে যদি কেউ অনলাইনে ইলিশ মাছ ক্রয় করেন সেটা অবৈধ হবে এবং সেটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আর এই প্রতারণা হচ্ছে চাঁদপুরের যারা বৈধ অনলাইনে ইলিশ মাছ বিক্রি করছেন তারা একেবারে ইলিশ মাছ পাওয়ার পর তারা টাকা নিচ্ছেন, অর্থাৎ অনলাইনে যে মাছ বিক্রি হচ্ছে সেটা মাছ হাতে পাওয়ার পর ক্রেতা টাকা দিচ্ছেন। আর যারা অবৈধভাবে ভুয়া পেজ খুলে অনলাইনে মাছ বিক্রি করছেন তারা কিন্তু তারা ইলিশ মাছ টাকা নিয়ে তারপরে মাছ দিচ্ছে না। এই হলো চাঁদপুর ইলিশের যে মৎস্য অনলাইন ব্যবসায়ীরা আছে তারা বলছেন যে তারা মাছ দেওয়ার পর টাকা নিচ্ছেন, আর ভুয়া যারা তারা টাকা নেওয়ার পর মাছ দিচ্ছেন না। এই হলো পার্থক্য এবং আইনানুগভাবে সেটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের অনলাইন মৎস্য বিষয়, এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবার কোরবানির হাট বসছে 17টি, এর মধ্যে অস্থায়ী 15 হাটের ইজারা প্রায় চূড়ান্ত। এতে 2 সিটির রাজস্ব আদায় হবে 41 কোটি টাকার বেশি। সিটি কর্পোরেশন বলছে ইজারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বাইরে হাট বসালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। উত্তরে 7টি হাটেই থাকবে ডিজিটাল ব্যাংকিং সুবিধা। আর কয়দিন পরেই ঢাকা দক্ষিণের আমুলিয়ার এই মাঠে বসবে কোরবানির হাট। এরই মধ্যে 65 লাখ টাকায় চূড়ান্ত হয়েছে ইজারা। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অস্থায়ী হাটের ইজারা দেয়া হচ্ছে 9টি। এতে রাজস্ব আদায় হবে 25 কোটি টাকার বেশি। আর ঢাকা উত্তরে অস্থায়ী হাটের ইজারা হচ্ছে 6টি। এসব থেকে রাজস্ব আসবে প্রায় 16 কোটি টাকা। এছাড়াও 2 সিটির স্থায়ী হাট গাবতলী ও সারুলিয়া হবে বেচাকেনা। বেশিরভাগ হাটের ইজারাই চূড়ান্ত, প্রায় 2-1 দিনের মধ্যে আসবে ঘোষণা। ঈদের 5 দিন আগে থেকে বসবে হাট, চলবে ঈদের পরদিন পর্যন্ত। নির্দিষ্ট স্থানের বাইরে পশু তোলা হলে নেওয়া হবে ব্যবস্থা। পশু কোরবানি দিবে তাদের সুবিধার্থে 11টি বা 12টি হাট আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা আমরা সুনির্দিষ্ট করেছি, এবং সেটা একটি ক্যাচমেন্ট এরিয়া চিন্তা ভাবনা করেই কিন্তু মাননীয় মেয়র মহোদয় সেটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই আলোকে ইজারা দেওয়া হচ্ছে। সুতরাং এর বাইরে যদি কেউ দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তরের 7টি হাট ব্যবস্থাপনা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ক্যাশলেস ট্রানজ্যাকশনের আহ্বান জানিয়ে উত্তর সিটির মেয়র বলছেন সব হাটেই রাখা হবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা। পিওএস মেশিন ব্যবহার থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, এমএফএস থাকবে। সুতরাং
যে ধরনের একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা এমএমএস এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজাকশন করতে পারবে, এটি আমরা সম্পূর্ণ করেছি। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঈদ ও পরদিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।